দীপক ঘোষের লেখা সেই বই যা নিয়ে কদিন আগে পর্যন্ত রাজনৈতিক মহলে এত তরজা হলো, রীতিমতো প্রতিবাদ হলো এই দীপক ঘোষের বইয়ের প্রেক্ষিতে করা মন্তব্যগুলোকে নিয়ে। তবে বইটা কতটা সত্যি কথা এই বইতে লেখা হয়েছে তা কিন্তু সত্যিই আমি জানি না। তবে প্রশ্ন হলো, এই যে এত ঘটনা যে লেখা হলো, এই যে সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে মন্তব্যগুলো, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠিক কতটা ফারাক, এই নিয়ে কিন্তু আপনার আমার মনে বহু প্রশ্ন জাগে। তবে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে যিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তার বক্তব্যই আজকে আপনাদের শোনাবো। ভাবছেন নিশ্চয়ই হয়তো কে? হ্যাঁ, সোনালী গুহ। আজকে এই নিয়ে কথা বলবো। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাকে হয়তো মার্ডার করে দেবে কোনো দিন, মৃত্যু ভয়ে, ঠিক আছে, মৃত্যু ভয় সকলেরই থাকে, জীবনের ভয় তো সবারই আছে, কিন্তু আমার পরিবারের ওপর যেন কোনো আঘাত না আসে। কিন্তু মমতাদি ক্যান ডু এনিথিং। দীপক ঘোষের সেই বই যাকে ঘিরে এতদিন ধরে বিভিন্ন বিতর্ক রয়েছে রাজনৈতিক মহলে, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তার অনশন করা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে একাধিক বিতর্কমূলক কথাবার্তায় দীপক ঘোষের বইতে রয়েছে। যদিও বর্তমানে বইটা ব্যান করা হয়েছে, তবে এই বইয়ের সত্যতা নিয়ে আপনার আমার মনে বিভিন্ন প্রশ্ন জাগে। যদিও সেসব আন্দোলনের সময় আমি তো ছিলাম না, বাবা ঠাকুরদাদের মুখে যা শুনেছি। আপনারাও প্রত্যেকে এই বিষয় নিয়ে হয়তো অতটা জানেন না, প্রত্যেকের মনে একটা সন্দেহ রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে দাঁড়িয়ে 2025-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতা বন্দ্যোপাধ্যায় 2025-এর মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠিক কতটা ফারাক, সেই নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। অপরদিকে সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 26-এর নির্বাচন, এবং ঠিক এই 26-এর নির্বাচনের আগেই তৃণমূলের মধ্যে বর্তমানে নবীন এবং প্রবীণ যে দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন যা কারণেই হোক না কেন, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পদটা দেওয়া হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে প্রশ্ন হলো, এই যে কোথাও গিয়ে একটা নবীন প্রবীণ যে দ্বন্দ্ব পরিষ্কার হয়ে উঠছে তৃণমূল, তার কি প্রভাব পড়বে 26-এর নির্বাচনে? অপরদিকে রাজ্য জুড়ে একাধিক ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্যকে নিয়েও বর্তমানে বিতর্ক চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই দীপক ঘোষের বইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটু হলেও রাখে। যদিও বইটা কতটা সত্যি সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলবো না, যেহেতু সেই সময় আমি ছিলাম না, বইটা আমার সম্পূর্ণ পড়া নয়, ফলে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘ 32 বছর ধরে ছায়াসঙ্গী ছিলেন, সোনালী গুহ একটা দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অতিক্রম করেছেন, তিনি ঠিক কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন নিয়ে? এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে দিনের পর দিন চলে আসছে নাকি পরিবারতন্ত্র, এমনটাই দাবি করছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো। অভিষেককে দিদি লোকসভার, দেখুন আমি তো কখনো লোকসভায় যাইনি, আর পলিটিক্স করি যখন লোকসভায় যাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই ইচ্ছা আছে। লোকসভার দলনেতা করলেন, কিন্তু কল্যাণদার সরে গেলেন। কল্যাণদা কিন্তু যবে দিদি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, একসময় কংগ্রেসের যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন কল্যাণদা, তখন যুব কংগ্রেসের আমাদের রাজ্য কমিটিতে ছিলেন, স্টেট কমিটিতে ছিলেন। কল্যাণদা চিরকালই খুব জোরে কথা বলতেন। দিদিকে বললেন, কী হলো মমতাদি, আপনি তো পারেন একটা লিগাল এড করতে। তখন দিদি বললেন, দিদি কিন্তু নিজে ল পাস। দিদি বললেন, কল্যাণ তাহলে তুমি করো, মানে তুমি দাও আমাকে লিগ্যাল সাহায্যটা, তুমি করো। কল্যাণদা বললে, হ্যাঁ কেন, তখন সিপিএমের অত্যাচারে সবাই অত্যাচারিত, হাজার হাজার মানুষ দিদির কাছে এসে সাহায্য চাইছে। কল্যাণদা, অসীমদা, বিদ্যুৎদা, আরও অনেকে রোববার দিন বেলা 12টার পরে দিদির অফিসে বসতেন, লিগ্যাল এড দিতেন। কেউ কোনো আইনগত সমস্যা নিয়ে আসলে দিদি বলতেন, সোনালি কল্যাণের কাছে পাঠিয়ে দেন। আর কল্যাণদা এটা নিজে, মানে যার জন্য কল্যাণদা আজকে সরে গেলেন, মহুয়া মৈত্র, তিনিও যেমন ইংরেজি জানেন, কল্যাণদাও সেরকম ইংরেজি কিন্তু ভালো বলেন। আর কল্যাণদা কিন্তু খুব ভোকাল চিরকালই। কল্যাণদা এটা ডিজার্ভ করেন যে তাকে লোকসভার পদটা দেওয়া হতো। দিদি বাড়ির টানে দিদি হয়তো অভিষেককে দিয়েছে। অভিষেক তো আমি যেখান থেকে জিততাম সেখানকার এমপি, মানে লোকসভায়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। অভিষেক বোধহয় এইবার 7 লক্ষেরও বেশি ভোটে জিতেছে। একবার অনিল বোস আরামবাগের তখন এমপি ছিলেন, উনি 4 লক্ষেরও বেশি ভোটে জিতলেন। দিদি তো তাফাল করে দিচ্ছেন, অনিল বোস কীভাবে 4 লক্ষ ভোটে জিতলেন। আমরা তো টালুমালু তাকাচ্ছি, তখন নো আইডেন্টিটি কার্ড, নো ভোট নেই।
দিদি বললেন কীভাবে জিতলো বুঝতে পারবি না। আমি বললাম কীভাবে জিতলো দিদি? তাহলে এবার অভিষেক কীভাবে জিতলো? 7 লক্ষ কিন্তু কম ভোট নয়। দিদি সবসময় চাইতেন রেকর্ডটা দিদি বা দিদি বাড়ির লোক করবেন। পরিবারতন্ত্রের কথা। হ্যাঁ, পরিবারতন্ত্র, পুরোপুরি পরিবারতন্ত্র। পরিবারতন্ত্র শুধু না, পুরোপুরি পরিবারতন্ত্র। আমি তো 4 বারের এমএলএ ছিলাম, কেন আমাকে টিকিট দেওয়া হলো না? আমি না আপনাদের আজ থেকে 10 বছর পরেও আসার আমন্ত্রণ জানালাম। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু কেন আমাকে 2021-এ টিকিটটা কাটা হলো? আমি তো কোনো অন্যায় করিনি। আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভাতে চাকরি দিয়েছি। তাহলে এক কথায় বলা চলে তৃণমূল কংগ্রেসে যারা একেবারে প্রবীণ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তাদেরকে এখন বর্তমানে স্বার্থ ফুরিয়ে গেছে বলে সরিয়ে ছেটে ফেলা হচ্ছে একদম। আমাকে দিয়ে শুরু হয়েছে, সুদীপদা লাস্ট, মানে সুদীপদাকে দিয়ে লাস্ট পেরেকে কবর, মানে কি বলবো, এটা আমি ভাষায় বলতে পারছি না, কফিনে পেরেকটা পোতা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনি একটা দীর্ঘ সময় ধরে দেখেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নন্দীগ্রামের সময় আন্দোলন করেছেন, তার সঙ্গে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিল পান? তিনি ছিলেন মুখ, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি তো নন্দীগ্রাম তো অনেক পরে, আমি তো 84 সাল থেকে মমতাদিকে দেখছি। মমতাদি তখন যাদবপুরের এমপি ছিলেন, তখন ছিলেন মমতাদি মুখ, আর তখন ছিলেন সততার প্রতিমূর্তি। আমরাই তো স্লোগান দিতাম, সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়া ফুল। সেই জোড়া ফুলটা এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর তিনি এখন হয়ে গেছেন মুখোশ। এই যে এত বছরের একটা সঙ্গ, আপনি তো অনেক তথ্য জানেন, গোপন তথ্য, সেগুলো নিয়ে কি এখনো আপনাকে ভয় পায় তারা, মানে তৃণমূল? হ্যাঁ, নিশ্চয়ই ভয় পায়। মানে আমি তো ভাবি, আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি কেন ভয় পাচ্ছ? আমি বলি না, জীবনের ভয় তো সবার থাকে। আর আমার তো মেয়েটাই সবে মাধ্যমিক পাশ করলো, যদি তার উপর কোনো আঘাত আসে, আমি ভাবি আমার ওপর যে আঘাত আসে আসুক, আমাকে হয়তো মার্ডার করে দেবে কোনো দিন। মৃত্যু ভয়ে, ঠিক আছে, মৃত্যু ভয় সকলেরই থাকে, জীবনের ভয় তো সবারই আছে, কিন্তু আমার পরিবারের উপর যেন কোনো আঘাত না আসে। কিন্তু মমতাদি ক্যান ডু এনিথিং। এই প্রসঙ্গে একদম একটা শেষ প্রশ্ন করব। দীপক ঘোষের বই একেবারে তুমুল চর্চিত, বিভিন্ন সময় বিতর্কে আসে, বর্তমানে ব্যান করে দেওয়া হলো। সেই বই থেকে বারংবার যে তথ্যগুলো নিয়ে বিতর্ক হয়, আমরা তো স্বাভাবিকভাবে জিনিসগুলো দেখে আসিনি, আমাদের বাবা ঠাকুরদাদের মুখে শুনেছি। এই যে নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি স্যান্ডউইচ খেয়ে আন্দোলন করেছেন, এই ঘটনা নিয়ে বিভিন্ন বিতর্ক উঠে আসে। আপনি তো ছিলেন ওই সময়টা। দেখো, নন্দীগ্রামের আন্দোলনে হ্যাঁ আমি নিশ্চয়ই ছিলাম। আমি ছিলাম, কাকলি ঘোষ দস্তিদার, যাকে এখন চিফ হুইপ করা হয়েছে কল্যাণদার পরিবর্তে, তিনিও ছিলেন। সিঙ্গুর আন্দোলনে মমতাদি একবার অনশন করেছিলেন। মমতাদি কিন্তু তখন কিচ্ছু খাননি, টানা 26 দিন অনশন করেছিল। আমাকে সজল ঘোষ, যে বিজেপির এখন গেছে, বিজেপির কাউন্সিলর হয়েছে, তিনি জিজ্ঞেস করেন, আমি না সজল। তবে মমতাদির বাড়ির ভাইয়ের বউরা সবসময় আসতেন, ঘিরে রাখতেন দিদিকে। আমি 26 অনশন করতে পারা যায়? গান্ধীজি বোধহয় 21 দিন অনশন করেছিলেন। দিদির সবসময় একটা টেন্ডেন্সি ছিল যে আমি কাউকে একটা করব, মানে কি বলবো, এটা রেকর্ড ব্রেক করব। গান্ধীজি যেহেতু 21 দিন করেছিলেন, সেই যেহেতু আমি গান্ধীজিকে মানে টপকাবো। আমি তো 4 দিনে আমি অনশন করেছিলাম। আমি 4 দিন হওয়ার পরে আমার মনে হলো আমার এটা শরীরটা খারাপ লাগছে। 1993 সালে 21শে জুলাই তখন পরিস্থিতি হয়েছিল কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা। 13 জন যুবক, তরতাজা 13 জন যুবক পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন। কার উস্কানিতে, কার অঙ্গুলি হলো না, সব জানি না, বা জানি কিন্তু বলবো না। দিদি শুরু করলেন অনশন। আমাকে চুপ করতো, আমি অনশন করব। প্রধানমন্ত্রী আসছে তো কি হয়েছে? দিদি তুমি অনশন করবে? প্রধানমন্ত্রী আসছে, তোমাকে তো ডাক্তার দেখতে আসবে। দিদি বলে আসুক। তখন লিটিল হার্ট বলে একটা বিস্কুট ছিল, দিদি বললেন বিস্কুট খেয়ে নে। বললাম তুমি তো অনশন করছো দিদি, আমরাও তোমার সঙ্গে আছি, তা আমরা অনশন করবো না? দিদি বলে তোদের ইচ্ছা হলে করবি, না হলে করবি না। আমাদের তো পেটে চনচনে খিদে, আমরা অনশন করবো কি? দিদি তোদের ইচ্ছে হলে করবি, না হলে করবি না। দিদি বিস্কুট খেলেন এবং জলও খেলেন। প্রধানমন্ত্রী আসলেন,
এসে দেখতে চাইছেন কাগজ, মানে কি হয়েছে মমতাদি, মমতাজি, ওরা তো বলে মমতাজি, কি হয়েছে মমতাজি, হোয়াট হ্যাপেন। দিদি মাথা মুড়ি দিয়ে রয়েছেন। তখন আমি বললাম যে দিদি, প্রাইম মিনিস্টার স্যার জিজ্ঞেস করছেন যে তোমার কি হয়েছে। দিদি তো কোনো উত্তর দিচ্ছেন না। তখন আমি বললাম আমি কাগজগুলো দিই, পিএম জিজ্ঞেস করছেন, পিএম তো না, অনারেবল পিএম জিজ্ঞেস করছেন যে তোমার কি হয়েছে বা কিছু। বলে ওখানে পেছনে কাগজ আছে। দিদি মাথার কাছে সব কাগজ থাকতো সবসময়। দেখলাম তখন এসপিজি, আমি কাগজ দিতে গেছি তো এরকম সরে গেছি, আমি দেখছি আমার সামনে দুটো এসপিজি, হঠাৎ দেখলাম আমার পিছনে চলে আসলেন। আমি তো কিছু করি, মানে প্রাইম মিনিস্টারের এত টাইট সিকিউরিটি ছিল। আমি চলে আসলেন, আমি ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছি। তখন দিদি তো মুখে যা পারতেন, আমাকে তো মুটকি সব সময় বলতো। তা বলতো তোকে আমি মুটি বলি, তুই কিছু মনে করিস না? তাহলে না দিদি। আমি দিলাম কাগজ টাগজ, ওরা প্রাইম মিনিস্টারকে সেটা দিলেন। তখন দিদি বলছে দিয়ে দিয়েছিস? আমি বললাম হ্যাঁ দিয়ে দিয়েছি। দিদি বললো ঠিক আছে, হয়ে গেছে বলে হাত পাঁচ জোরে দিদি উঠে গেল। একাধিক তথ্য কিন্তু আপনার সামনে তুলে ধরলেন সোনালী গুহ। একেবারে 32 বছরের সময়টা কিন্তু দীর্ঘ একটা সময়, এবং এই দীর্ঘ একটা সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন আন্দোলনের সাক্ষী ছিলেন সোনালী গুহ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে এই যে এসআইআর থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, ঠিক কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য পাল্টেছেন, ঠিক একই যাত্রার পৃথক ফলের মতো, সেইটাও তুলে ধরেছেন সোনালী গুহ। এবং ওই যে একটা পরিবারতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী জায়গাটায় সবসময় নাকি রাখার চেষ্টা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং যে কোনো ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র নিজের জায়গাটা এবং নিজের রেকর্ডটা ধরে রাখতে চেয়েছেন। না, এটা আমি বলছি না, বললেন সোনালী গুহ, আপনারা নিজেরাই শুনলেন। ফলে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? এই যে দীপক ঘোষের বই, যা বর্তমানে ব্যান, সেই নিয়ে যে একেবারে বারংবার রাজনৈতিক মহলে যে জল্পনা উঠে আসে, যে বিতর্ক উঠে আসে, সেই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।